একজন প্রবাসী সকলের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসী হয়। প্রবাসী হওয়ার পিছনে গল্পটা অনেকে জানে না। অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক যুদ্ধ করে, অনেক অর্থ সংকট থাকে, সেটা মোকাবেলা করে মানুষ প্রবাসী হয়। তাই আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি, এক জীবনের গল্প। জীবনে যুদ্ধে হার মেনে যাওয়া এক ব্যক্তি, সে প্রবাস জীবনে কিভাবে এলো, কিভাবে তার অবস্থান এখন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী বিনোদন বার্তা আপনাদের স্বাগতম। কষ্টার্জিত টাকা জমিয়ে দালাল না ধরে ৫,৭০০ টাকা দিয়ে পাসপোর্ট করলাম। প্রথমবারের মতো প্লেনে ওঠার অনুভূতি দেখার জন্য অনুরোধ হলো ভিডিওটা সম্পূর্ণ। কঠোর পরিশ্রম, নতুন অভিজ্ঞতা, অচেনা ঠিকানা ও নিঃসঙ্গ জীবন। পুরুষ মানুষের দায়িত্ব পালন মৃত্যু পর্যন্ত। হতাশায় ভুগছিলাম, কি করা যায়। তারপর ভেবে দেখলাম না, নতুন করে শুরু করতে হবে। জীবন একবারই, অতঃপর সিদ্ধান্ত, নতুন চেষ্টা। ভালো একটা এজেন্সির খোঁজ পেলাম, লেগে থাকলাম, খোঁজখবর নিলাম। যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো যে ফিঙ্গার দিলাম। শত শত মানুষের ভিড় ছিল এখানে, সকলে সৌদি প্রবাসী, বিদেশগামী যাত্রী। এবং এখানে দুর্নীতি হয়। ৬০০ টাকা, এখানে ৬০০ টাকাটা ১১০০ টাকা পর্যন্ত নেয় দেরি হওয়ার জন্য। বিএপি লাউন্স বলে স্লিপ নিতে বাধ্য করে। পরবর্তী এজেন্সি তোড়জোড় শুরু করলো মেডিকেলে করার জন্য উত্তরাচারে। সারাদিন পার হয়ে গেল, বিকালে রক্তদান কর্মসূচি। প্রত্যাশিত মেডিকেলে ফিট আসলো, ভিসাও বের হয়ে গেল। এবার ট্রেনিংয়ের পালা। ট্রেনিংয়ের জন্য আমাদের নিজ জেলায় শরীয়তপুর, সেখানে মোবাইলের মাধ্যমে এন্ট্রি করলাম। শিডিউল অনুযায়ী 3 দিন ট্রেনিং করলাম এবং ট্রেনিংয়ের আশেপাশে এখানে মানুষ বিজনেস করে। 3 দিনে ১,০০০ টাকা বাবদ খাবারের খরচ পড়ে। তো যারা করবেন তারা প্রস্তুতি দিয়ে আসবেন ট্রেনিংয়ে। তো ট্রেনিং করার পর আমাদের সার্টিফিকেট বের হয়ে গেল। সার্টিফিকেটের পাশাপাশি আমরা বিএমটি ফিঙ্গার দিয়ে বিএর সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স বের করে ফেললাম। এরপরে অর্থের প্রয়োজন। অর্থ কোথায় পাবো? যারাই প্রবাসী হয়েছেন তারা বুঝবেন যে অর্থ পরিবারের কাছে, আত্মীয়স্বজনের কাছে চাইলে পাওয়া যায় না। তো চাচাও অনেক সময় জামিনদার হতে চায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একজন জামিনদার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। সে জামিন হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। টাকা ২.৫ লক্ষ টাকা উঠে এসেছি। সেক্ষেত্রে ৩০০ থেকে ৪০০ টাকার মতো হাইস্ট টাইম খরচ। এবং প্রবাসী কল্যাণে অবশ্যই এখানে দুর্নীতির সুযোগ আছে। কৌশলে দুর্নীতি করে নেয়। তো এইসব স্লিপ চার্ট, এসব টাকার বিনিময়ে হয়ে যায়। তো টাকা উঠাতে অনেক ঝামেলা পড়ে হয়েছে। টাকা এজেন্সিকে দেওয়ার পরে আমরা এজেন্সির কাছ থেকে সমস্ত কাগজ এয়ারপোর্টের দিকে রওনা হলাম। তো রওনা হওয়ার পর সেখান থেকে প্রচুর পরিমাণ ভিড়। সকল প্রবাসী আসা যাওয়া করছে। বিমানবন্দরে পৌঁছানোর পরবর্তীতে বাংলাদেশকে বিদায় জানালাম। বিদায় বাংলাদেশ। তো ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে প্রথমে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ালাম। সেখানে সামান বুকিং দিলাম এবং ইমিগ্রেশন কমপ্লিট করার পরবর্তীতে বেশি একটা ঝামেলা পথে হয়নি। লোকের চাপ কম ছিল, কিন্তু সংখ্যা অনেক ছিল। তো আমরা সব কিছু বুকিং দিয়ে টিকিট কাগজ সব হাতে পেয়ে আমরা একটুখানি এখানে কিছু সব দোকান ছিল, মনোরম দৃশ্য, সেখানে ঘোরাঘুরি করলাম। প্রথমবার যেহেতু দেখছি অন্যরকম ফিলিংস লাগছে। ঘুরে ঘুরে সব দেখলাম, কিছু কেনাকাটা করলাম, কিছু খেলাম। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ ওয়েটিং করলাম বিমানের জন্য। এর মধ্যে লাউঞ্জ থেকে আমাদের অ্যানাউন্স করা হলো যে আপনাদের বিমানের সময় এখন নির্ধারিত, সব কিছু রেডি, আপনারা এমক লাইনে যান বা এমন কাউন্টারে চলে যান। তো আমরা ধীরে ধীরে, আমাদের সফর সঙ্গী ছিল সঙ্গে 9 জন। তো 9 জনকে নিয়ে আমরা ধীরে ধীরে আমাদের বিমানের যে নাম্বার, সেখানে আমরা গেটের দিকে চলে গেলাম। ওখানে লাইনে দাঁড়িয়ে এখানে আবার স্ক্যানার হয়, সেখানে কোমরের বেল্ট পর্যন্ত খুলে সেখানে ট্রেতে রাখা হয়, সেটা স্ক্যানিং করে। পরবর্তীতে জুতা, বেল্ট, আদার্স যা কিছু শরীর, শুধু পরনের পোশাক ছাড়া সব কিছু। তো আমরা এখানে সব কিছু কমপ্লিট করার পরে এবার আমরা বিমানের ভিতরে প্রবেশ করব, সেই প্রস্তুতি চলছে। অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল যে প্রথমবারের মতো বিমানে উঠবো। এটা আমাদের বিমানের এয়ার আরবিয়ার টিকিট। এয়ার আরবিয়া, এটা 9:15 বাজে ফ্লাইট। এখন আমাদের বিমান প্রস্তুত হয়ে গেছে। এই
বিমানের দরজা ওপেন করার জন্য যেটা দরকার সেটা করছে। এটাতেই আমাদের লাইটটা ওই ট্রানজিট দুবাই হয়ে দাম্মাম যাবে। ওখানে অ্যাডজাস্ট করা হচ্ছে। তো যেটা বলেছিলাম যে মানিব্যাগ বেল্ট সহ আমরা সব কিছু স্ক্যান করার পরবর্তীতে আমরা বেশি সময় নিলাম না, আমরা ধৈর্য সহকারে এগোতে থাকলাম। তো এটা অবশ্য ভালো দিক। আমি খুব এক্সাইটেড ছিলাম। আমরা সকলে সহকর্মী 9 জন সকলে একসাথে আমরা ছবি তুললাম, সেলফি তুললাম। বিমানে প্রবেশ করছো, বিমানবালা আমাদের সকলকে রিসিভ করলো, তারা আমাদের সিট দেখিয়ে দিল। এক পর্যায়ে আমরা ধীরে ধীরে, তো আমি অবশ্য মিডলে সিট পেয়েছিলাম, সিট পাইনি অবশ্য। এখানে আমি যদি সামান বুকিং দেওয়ার সময় যদি আমি অবশ্যই বলতাম যে আমাকে জানলার পরে সিট দেন, তাহলে অবশ্যই আমাকে দিত। সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। তো যাক, আলহামদুলিল্লাহ, তারপরে খুব আনন্দ এনজয় করছিলাম। ভুলে গিয়েছিলাম যে আমি প্রবাসে যাচ্ছি, দেশের মাটিতে সব ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তখন সেই ফিলিংসটা পাইনি, কারণ আমার মা 3 বছর যাবত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই শোকে আমি প্রায় পাথর হওয়ার মতো অবস্থা। তো তেমন একটা পিছুটান ছিল না, পরিবার সন্তান ছিল, তারপর কিছু সময়ের জন্য হয়তো ভুলে গিয়েছিলাম সকলের সাথে। বাংলাদেশি ভাই, আমরা সাথে যাচ্ছি, চেনা মুখ, তাই সেই দুঃখটা ভুলে আমরা বিমানে প্রবেশ করলাম। তো প্রথমবারের মতো বিমানে উঠলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে ওঠার সৌভাগ্য দান করেছিল, শুকরিয়া আদায় করি। তো আমরা ধীরে ধীরে আমাদের যার যার যে সিট, সেই সিট আমরা বুঝে নিলাম। বিমানবালাগুলো দেখতে খুব স্লিম হয় এবং খুব সুন্দর হয়। শুনেছি যে শরীর বিমানের ওয়েট ঠিক রাখার জন্য তাদের স্লিম দেখে তাদের নিয়োগ দেওয়া হয়। তো তারা সহজে আমাদের বুঝিয়ে দিল যে কার সিট কোনটা। তো আমরা সেখানে বসে পড়লাম, বসে অপেক্ষা করতে থাকলাম কখন বিমান ছাড়বে। তো বিমানটা যখন জাস্ট ফার্স্ট ছেড়ে দিল, তখন ফিলিংসটা এরকম ছিল যে আমি নাগরদোলায় প্রচণ্ড শব্দে কান স্তব্ধ হয়েছিল অনেকক্ষণ। আপনাদের কেমন আছে কমেন্টে জানাবেন। তো পরবর্তীতে আমরা দুবাই ট্রানজিট হয়ে আমরা অবশেষে দাম্মাম এয়ারপোর্ট ল্যান্ড করলাম। তারপর আমরা গাড়ির অপেক্ষা থাকলাম, গাড়ি আসলে রিসিভ করলো, শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ যে আমরা কোম্পানির বিষয়ে যাচ্ছি এবং কোম্পানিতে গেলাম। কোম্পানিতে যাওয়ার পরে আমাদের রুম, থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করলো, মোবাইল গিফট করলো এবং রিয়াল দিল, এবং আমরা সেখানে কাজে জয়েন করলাম। কাজে আলহামদুলিল্লাহ কাজে ভালো আছি এবং ইকামা পেয়ে গেলাম। ইকামা পাওয়ার পর ঘুরতে বের হলাম, লুলু কার্ড পেলাম, সিম কার্ড কিনলাম, মার্কেটে ঘোরাঘুরি করলাম, কাজের ফাঁকে ফাঁকে ছবি তুললাম এবং আনন্দ খুঁজে নিলাম। কারণ পরিবার ছাড়া আমরা সকলে প্রবাসী যারা থাকি, অনেক কষ্টে থাকি, ওদেরকে প্রকাশ করে না, কিন্তু আসলে কষ্ট হয়। কিন্তু কষ্টের মাঝে আনন্দ খুঁজে নিতে হবে মনে খুশি রাখার জন্য। কারণ 2টা বছর আমরা কন্ট্যাক্ট করে আসছি, 2টা বছর আমাদের অবশ্যই ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে। আমরা যদি ভালো না থাকি, তাই পরিবার কীভাবে ভালো রাখবো? তো সেই উদ্দেশ্যে আমরা সকলে মিলেমিশে যতটুকু সম্ভব হয় পরিবারের সাপোর্ট দেওয়ার পরে আমরা একটু নিজের আনন্দ থাকার চেষ্টা করি। এই জন্য আমার প্রবাসী বিনোদন বার্তা আমার পেজটা দিয়েছি, সবাই ফলো করে দিবেন। তো বিদেশে যারা থাকে তারা অনেক কষ্ট করে, নিজের কাছে কিছুই রাখে না, মাস শেষে সমস্ত টাকা পরিবারের কাছে পাঠিয়ে দেয়। তাই পরিবারে অনেকে বুঝতে চায় না প্রবাসীকে। তো আপনারা সবাই প্রবাসীদের সাপোর্ট করবেন, প্রবাসীর কষ্ট বুঝবেন, আপনারা নিজেরা সন্তুষ্ট থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। বেশি কিছু তাদের জন্য কাছে দাবি করবেন না, কারণ তারা সবসময় দেওয়ার জন্য মানসিকতা থাকে। এই প্রবাসী যখন প্রবাসে আসে তখন অনেকে খোঁজখবর নেয় না। যখন বাসা যায় তখন অনেকে দাঁড়ায় যায় আমি আত্মীয়-স্বজন হিসাবে, কিন্তু আসলে অনেকে খোঁজখবর নেয় না। সে একা দিন যাপন করে, নিজের কষ্ট নিজের কাছে লুকিয়ে রাখে। তো অনেকে টাকা দিয়ে সাহায্য করে না, কিন্তু যখন টাকা হয়ে যায় তখন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন অনেক আসবে, সবাই কাছে আসবে। কিন্তু আপনার বিপদের সময় কারা আপনার পাশে ছিল এটা মনে রাখবেন, আবেগে ভুলে যাবেন না এবং নিজে সঞ্চয় করার চেষ্টা করবেন। কারণ প্রবাস জীবন আজীবন আপনার প্রবাসে থাকবেন না। এই প্রবাস ছেড়ে চলে যেতে হবে দেশে যেয়ে আপনার নিজের পায়ে আবার দাঁড়াতে হবে। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভিডিও শেয়ার করে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।